নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের মূল যেটা আলোচ্য সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের যে ট্যারিফ যুদ্ধ চলছিল, সেই ট্যারিফ যুদ্ধে ভারতবর্ষ কিভাবে প্রত্যেক দিন জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আমেরিকাকে একটু একটু করে পিছিয়ে ফেলে। আমরা এখনই বলতে পারি না যে একেবারে ফাইনাল জয় হয়ে গেছে, বাট জয়ের দিকে ক্রমশ আমরা মার্জিন বাড়িয়ে এগিয়ে চলেছি। এবং আইএমএফ এর একটা বড় অ্যানাউন্সমেন্ট আজকে এসছে ভারত সম্পর্কে, সেটাও আমাদের বোঝা দরকার। যে যে পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা তোমরা রেডি হচ্ছ, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, যেখানে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হবে যে ট্যারিফ ভারতবর্ষের ইকোনমিকে কিভাবে ধ্বংস করতে পারত এবং ভারতবর্ষ সেই ট্যারিফের এগেনস্টে কিভাবে লড়াই করে জয়ের দিকে এগিয়ে গেছে, বা ফাইনাল তোমাদের পরীক্ষা আস্তে আস্তে ততক্ষণে জয়লাভ হয়ে গেছে, এটা বলে দেওয়া যাবে। তো আমরা পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা জিনিস বুঝবো। দেখুন সবার জন্য যেহেতু বলছি, প্রথম কথা, আমেরিকা যখন ট্যারিফ চাপালো ভারতবর্ষের ওপর, তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য আমরা যদি 5-6টা পয়েন্ট করি, প্রথম কথা, ভারতবর্ষের এক্সপোর্টকে বা রপ্তানিকে কমিয়ে দেওয়া। কিরকম? কোনো একটা জিনিস ভারতবর্ষে তৈরি হতে 100 টাকা লাগে, আমি ধরলাম। এবার আমেরিকাতে ওই জিনিসটার ওপর ট্যাক্স, ট্যারিফ তো একরকম ট্যাক্স, হয়তো 15 টাকা। তার মানে আমেরিকায় ফাইনালি ওই জিনিসটা বিক্রি হবে 115 টাকায়। এবার এই জিনিসটার ওপর আমেরিকা যদি ট্যাক্স করে দেয় 50%, তার মানে আমাদের 100 টাকার জিনিসটা আমেরিকায় এবার বিক্রি হবে 150 টাকায়। তার মানে ভারতবর্ষের জিনিস আমেরিকার মার্কেটে দামি হয়ে গেল। এবার বাংলাদেশ থেকে শুরু করে অন্য যে কোনো দেশ, চীন, কেউ যদি 150 টাকার থেকে কম দামে ওই একই কোয়ালিটির জিনিস আমেরিকার মার্কেটে পৌঁছে দিতে পারে, আমেরিকার সাধারণ মানুষ তখন সেই জিনিসটাই কিনবে। তো ভারতবর্ষ দামের প্রতিযোগিতায় এঁটে উঠতে না পেরে আস্তে আস্তে এক্সপোর্ট ভারতবর্ষের কমে যাবে। এক্সপোর্ট কমে গেলে কি হবে? এক্সপোর্ট কমে গেলে, ধরা যাক আমরা আমেরিকাতে এই যে গেঞ্জিটা আমি পরে আছি, টি শার্ট, এই টি শার্ট বিক্রি করি, তাহলে ভারতবর্ষের কোনো একটা কোম্পানি এই টি শার্টগুলো তৈরি করে। এবার আমেরিকার মার্কেটে ইন্ডিয়ার কোম্পানির টি শার্ট বিক্রি করা কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। তার মানে এই কোম্পানিটা এত টি শার্ট আর বানিয়ে কি করবে? ও এবার কি করবে? প্রোডাকশন কমিয়ে দেবে, যে এত মাল আর তৈরি করার দরকার নেই, আমাদের বিক্রি কমে গেছে। যখনই প্রোডাকশন কমে যাবে, ধরা যাক এই গেঞ্জি কারখানাটায় আগে 200 শ্রমিক কাজ করত, তাহলে গেঞ্জি কারখানার মালিক নিশ্চয়ই 200 শ্রমিককে বসিয়ে বসিয়ে মাইনে দেবে না, দিতে পারবেন না, তার নিজেরই টাকা কমে গেছে। তো উনি কি বলবেন যে 100 শ্রমিককে আর আসতে হবে না, বাকি 100 জনকে নিয়ে আমি কাজ চালিয়ে নেব। তার মানে জব মানুষের চলে যাবে, ইন্ডিয়াতে জব কমে যাবে। এবার কোম্পানির ব্যবসা কমে গেল, তার মানে কোম্পানি কম ট্যাক্স দেবে, তার লাভও কমে গেছে। মানুষের চাকরি চলে গেল, তার মানে মানুষের ইনকাম নেই, সে আর ইনকাম ট্যাক্স দেবে না। তার মানে সমস্ত দিক থেকে ভারতবর্ষের যে ট্যাক্স কালেকশন সেটা কমে যাবে। এবার ভারতবর্ষের যদি রাজকোষে ঘাটতি হয়, ভারত সরকারের কাছে যদি যথেষ্ট পরিমাণ টাকা না থাকে, তাহলে কি হবে? আমরা বলবো ভারতবর্ষের ইকোনমি ডুবে গেল, ডাউন খেয়ে গেল। কোনো দেশের যখন ইকোনমি ডাউন খেয়ে যায়, তখন কি হয়? সেই দেশের মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ড সেটা নেমে যাবে। আজকে ধরা যাক আমরা কলকাতা থেকে গুরগাঁও যাব, আমি 11 তারিখ আমাদের হেড অফিস যাচ্ছি গুরগাঁওতে। তো কি হবে? আমি কলকাতা থেকে ফ্লাইট নিয়ে দিল্লি নামবো, দিল্লি থেকে গাড়ি নিয়ে গুরগাঁও যাব। এইবার এই যে এয়ারপোর্ট তৈরি করা, রাস্তা তৈরি করা, এগুলো সরকারের কাজ, সরকারের কাছে টাকা আছে বলে করতে পারছে। সরকারের কাছে যদি টাকা কমে যায় তো কি হবে? আমরা দেখব যে এয়ারপোর্টে মেনটেনেন্স নেই ঠিকঠাক। আমরা দেখব যে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে যখন আমি গুরগাঁওয়ের দিকে যাচ্ছি, তখন রাস্তা ভাঙা চোরা, আধ ঘন্টার রাস্তা আমার পৌঁছাতে 1.5 ঘন্টা লাগছে। এইগুলোই তো হবে। তার মানে ওভারঅল কি হচ্ছে? আমার লিভিং স্ট্যান্ডার্ড ডাউন হয়ে যাচ্ছে। বোঝা গেল? এইটা ছিল আমেরিকার পরিকল্পনা, যে ভারতবর্ষকে একদম, আগেকার দিনে মানুষ হাতে মারতো, এখন ভাতে মারে। নতুন যুদ্ধের এটাই টেকনিক। এখন আর কেউ এসে আপনাকে তীর ধনুক দিয়ে ছুঁড়ে মারবে না। তো ভারতবর্ষকে একদম ভাতে মেরে দাও।
ভারতবর্ষের টার্গেট কি ছিল? ভারতবর্ষের টার্গেট ছিল যে এক্সপোর্ট, প্রোডাকশন, জব, ট্যাক্স, ইকোনমি সেম রাখতে হবে ভারতবর্ষকে, ট্যারিফের সঙ্গে লড়াই করেও পারলে বাড়াতে হবে। তার জন্য ভারতবর্ষ আর কি চাইছিল? ভারতবর্ষ চাইছিল যে ট্যারিফের চক্করে উল্টে ইউএসএতে যাতে ইনফ্লেশন চলে আসে। মানে জামা কাপড় তো ছেড়ে দিন, এটা এরকম খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়। ভারতবর্ষ থেকে প্রচুর ওষুধ যায় আমেরিকাতে, প্রায় বছরে 8 থেকে 9 বিলিয়ন ডলারের। এবার ওষুধ তো খুব জরুরি জিনিস, এমার্জেন্সি জিনিস। কোনো ওষুধের দাম আমেরিকাতে ধরা যাক 100 টাকা, আমি হিসেবের সুবিধার্থে বলছি, 50% ট্যারিফ লেগে এখন হয়ে গেল 150 টাকা। এবার সাধারণ আমেরিকানকে তাহলে 1.5 গুণ খরচ করতে হচ্ছে ওষুধ কেনার জন্য। সাধারণ আমেরিকানের পকেটে টান লাগছে, ওষুধ তো খেতেই হবে, ওষুধ না খেলে বাঁচবে কি করে? আজকালকার যা দিন এসছে, আমেরিকায় তো হেলথ কন্ডিশন আরও খারাপ, ওদের আরও ওষুধ লাগে। তো ইউএসের সাধারণ মানুষ বিদ্রোহ করবে যে আমাদের দেশে ইনফ্লেশন চলে এসছে, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড খারাপ হয়ে যাচ্ছে, আমাদের ওষুধ কেনার পয়সা নেই। ভারতবর্ষ এটার জন্য ওয়েট করছিল। ভারতবর্ষ চাইছিল যে আমেরিকার এই ট্যারিফের চক্করে যদি আমেরিকার অবস্থা খারাপ হয়ে যায়, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং ভারতবর্ষের এই টোটাল এক্সপোর্ট থেকে ইকোনমি পুরো সেম থাকে, তাহলে সারা পৃথিবীর কাছে প্রমাণিত হয়ে যাবে যে ভারতকে টক্কর দেওয়া বা ভারতকে ডাউন করা আর সম্ভব নয় আজকের পৃথিবীতে। এবং এটা প্রমাণ হয়ে গেলেই ভারতবর্ষের সফট পাওয়ার আন্তর্জাতিক মঞ্চে অনেক বেড়ে যাবে। ভারতবর্ষের লক্ষ্য ছিল যে এইটা করে দিতে পারলেই জিওপলিটিক্সে অটোমেটিক ভারতবর্ষের অ্যাডভান্টেজ চলে আসবে, ভারতবর্ষ অনেক অ্যাগ্রেসিভ ভূমিকায় আমেরিকার সঙ্গে ডিল বা নেগোসিয়েশন করতে পারবে। কিন্তু যদি উল্টোটা হয়ে যায় তাহলে ভারতবর্ষকে অনেক মাথা নত করতে হতো, নমনীয় হতে হতো। এবং ভারতবর্ষের আর একটা সিক্রেট এজেন্ডা ছিল যে এই যে আমেরিকা ট্যারিফ লাগাচ্ছে, তাহলে আমাদের এই প্রত্যেকটা জিনিস তো নেগেটিভে চলে যাওয়ার কথা। এই গোটা নেগেটিভ জিনিসটাকে যদি দেশ জুড়ে কোনো একটা মিশনের মাধ্যমে পজিটিভিটিতে কনভার্ট করে দেওয়া যায়। কিরকম? যে মিশনটা আমাদের প্রধানমন্ত্রী অ্যানাউন্স করলেন যে স্বদেশী মিশন, স্বদেশী। যে দেখো, ওরা প্রধানমন্ত্রী অনেক কিছু বললেন না যে বিদেশ আমাদের ওপর চাপ দিচ্ছে, এই করছে, কিন্তু সারা দেশ আজকালকার দিনে জিওপলিটিক্স নিয়ে সবাই কম বেশি চর্চা করে, তো সবাই জানে। প্রধানমন্ত্রী ওইগুলো রেখে ঢেকে খালি কি বললেন, কারণ ওনার পজিশন থেকে উনি এগুলো বলতে পারেন না, বাধা আছে আন্তর্জাতিক মঞ্চ অনুযায়ী, যে আমরা সবকিছু স্বদেশী করব। তার মানে প্রধানমন্ত্রী চাইলেন বা আমাদের দেশ চাইল, প্রধানমন্ত্রী একজন মানুষ, আলটিমেটলি ওখানে যে অফিসাররা বসে আছে তারাই পুরো প্ল্যানটা সাজাচ্ছে, তাই না? তো আমি সবসময় বলবো, কোনো জায়গায় কিছু উন্নতি হচ্ছে সেটার ক্রেডিট নিশ্চয়ই মন্ত্রীকে দেবেন, রাজ্যের মন্ত্রী, দেশের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যে যে দায়িত্বে আছে, কিন্তু তার থেকেও বেশি ক্রেডিট অফিসারদের। তারা আসল গেম প্ল্যানটা সাজায়। যে যদি আমরা এই আবহাওয়াটাকে একটা দেশের মধ্যে স্বদেশী পজিটিভ ভাইবসে কনভার্ট করে দিতে পারি, তাহলে আমাদের দেশের সমস্ত স্বদেশী প্রোডাক্টগুলো এমন বুস্ট পেয়ে যাবে যে 1 বছর পর হয়তো আমেরিকার সঙ্গে রিলেশন ঠিকও হয়ে যাবে, নো প্রবলেম। বাট এই 1 বছরে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে মারাত্মক হাইটে নিয়ে চলে যেতে পারবো, কারণ এর মধ্যে একটা ইমোশন কাজ করছে, স্বদেশী ইমোশন। তো নেগেটিভ ঘটনাকে পজিটিভে রূপান্তর করার একটা প্রক্রিয়াও ভারতবর্ষের গেম প্ল্যানে ছিল। এবার আমরা দেখব যে কি হলো। স্বদেশী ডাক দেওয়ার পরই প্রধানমন্ত্রী আর একটা কথা বললেন যে আমরা জিএসটি, নেক্সট জেন জিএসটি রিফর্মস করছি। জিএসটি বাচত উৎসব হিন্দিতে এইসব বললেন উনি, যে প্রত্যেকটা জিনিসের ভারতবর্ষে বেশিরভাগ জিনিসের জিএসটি কমে গেল। কেন করা হলো? কারণ শুধুমাত্র আমরা যদি মানুষকে বলি স্বদেশী, মৌখিক আহ্বানে 2-4-5% মানুষ এগিয়ে আসবে। মানুষের এগিয়ে আসার সম্ভাবনা না, পকেট যদি পারমিট না করে আমি কি করে স্বদেশী ভাবনায় এগিয়ে যেতে পারবো? লং টার্মে সম্ভব নয়, 2 দিন এগিয়ে 3 দিনের দিন পিছিয়ে আসবো। কিন্তু এমন কিছু করতে হবে যেখানে মানুষের পকেট যাতে পারমিট করে। উপায় কি? জিনিসপত্রের দাম কমিয়ে দাও।
এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হলো যে জিএসটি 2.0 লাগু করে দেওয়া হলো। এবং ভারতবর্ষের কাছে আর একটা সেই সময় ঈশ্বরের দান বলবো, ভগবানের দান, বা ভারতবর্ষের এই বৈচিত্র্যময় ধর্ম, জাতি, উৎসব সবকিছুর এটা ইম্প্যাক্ট আমাদের বলবো, যে আমাদের কাছে ঠিক এই সময় আমাদের দেশে ফেস্টিভ সিজন শুরু হতে চলেছে। কারণ যেই দিন জিএসটি কমলো, জাস্ট মহালয়া এবং নবরাত্রি শুরু হয়ে গেল। উত্তর ভারতে বিশাল বড় ফেস্টিভ নবরাত্রি, মানুষজন কেনা কাটা গিফট দেওয়া সবকিছু করে। তারপরেই বাঙালি কমিউনিটির কাছে দুর্গাপুজো, তারপরেই সারা ভারত জুড়ে লক্ষ্মী পুজো, তারপরেই সারা ভারত জুড়ে ধনতেরাস, তারপরেই দিওয়ালি এবং বাঙালিদের কাছে কালী পুজো, ভাইফোঁটা নন বেঙ্গলিদের কাছে ভাই দুজ, তারপরেই আপনারা দেখবেন জগদ্ধাত্রী পুজো ইত্যাদি বিভিন্ন রিজিয়ান ভিত্তিক বিভিন্ন ছট পুজো ইত্যাদি পুজো। দক্ষিণের দিকে তো আমরা জানিই না বেশিরভাগ উৎসব ইত্যাদির নাম। এবং তারপরেই চলে আসবে ভারতবর্ষের শীতকাল। ভারতবর্ষের শীতকালটা জেনারেলি, আমরা যেহেতু গরমের দেশ, তো পিকনিক, ঘুরতে যাওয়া, এই সমস্ত কিছু জেনারেলি মানুষ শীতকালে বেশিরভাগ প্ল্যান করে। ওকে, জ্যৈষ্ঠ মাসে কটা পিকনিক আপনি করেছেন, ডিসেম্বর জানুয়ারিতে কটা করেছেন, নিজেই ভেবে দেখুন, বুঝতে পারবেন। তারপরেই অঘ্রাণ মাস, এটা হচ্ছে বিয়ের সিজন। বিয়ের সিজন মানে আবার গিফট, আবার ইকোনমির খেলা। তারপরেই আমাদের চলে আসবে ক্রিসমাস, ক্রিসমাসেও দেশ এনজয় করে। তারপরেই চলে আসবে নিউ ইয়ার। তো একটা লম্বা স্পেল পেয়ে যাচ্ছে দেশ যেখানে ফেস্টিভ সিজন চলবে। এবং এই ভাগ্য আমাদের সাপোর্ট করে দিয়েছে, আমরা বলবো। এই সময় যদি জিনিসপত্রের দাম কমানো যায়, তো একে স্বদেশী ভাবনা, দুই জিনিসের দাম কমছে, তিন ফেস্টিভ সিজনে মানুষ এমনিই কেনাকাটার দিকে থাকে, সবকিছু ছকে ছক খাপে খাপ মিলে যাচ্ছে। এবং তার ফল দেখে নিন। ফল কি হলো? প্রত্যেকটা তথ্য এবার ছাত্রছাত্রীদের বলবো একটু ভালো করে নোট ডাউন করে নাও। যেদিন জিএসটি 2.0 লাগু হলো, প্রথম দিন ভারতবর্ষে ডিজিটাল পেমেন্ট, ই পেমেন্ট হলো তার আগের দিনের 10 গুণ। 10% বাড়লো তা নয়, 10 গুণ। 11.3 লাখ কোটি টাকার খালি অনলাইন ট্রানজাকশন হলো সেদিন ভারতবর্ষে। সারা পৃথিবী চমকে গেল, এরা কারা? ক্যাশ হ্যান্ডেল তো আরো অনেক কিছু হয়েছে, অনেকেই অনেক কিছু কিনেছে ক্যাশে, ওগুলো হিসেবের বাইরে। তারপরেই আমরা দেখছি যে শুধু ছোটখাটো গিফটের জিনিস নয়, মানুষ বড় বড় জিনিস কিনতে লাগলো বড় বড় টাকায়, সেখানে ট্যাক্সও বড় বড়। মারুতি একটা কোম্পানি 30,000টা গাড়ি বিক্রি করলো একদিনে। হোন্ডাই একটা কোম্পানি একদিনে 11,000টা গাড়ি বিক্রি করলো। এই লেভেলে সারা ভারতবর্ষ ফেস্টিভ শুরু করে দিল, কারণ দাম কমে গেল প্রত্যেকটা জিনিসের। তাহলে কি হলো? এবার কি হবে? মারুতি কি তাহলে প্রোডাকশন কমাবে? ভাই হুলিয়ে বিক্রি হচ্ছে। হুন্ডাই কি প্রোডাকশন কমাবে? ভাই সেরা বিক্রি হচ্ছে। তার মানে প্রোডাকশন কমাবে না, তাই তো? প্রোডাকশন বাড়াবে। তার মানে লোককে কি ছাঁটাই করবে? না, আরো বেশি লোককে জবে নেওয়া হবে। তার মানে সরকার কি ট্যাক্স কম পাবে? না, যত বেশি গাড়ি বিক্রি হবে সরকার তত ট্যাক্স পাবে। তার মানে ইকোনমি আরো বাড়বে, তার মানে লিভিং স্ট্যান্ডার্ড আরো বাড়বে। তার মানে যত বেশি জিনিস, ধরুন মারুতি নিজের কারখানায়, আমি কথার কথা, এতদিনে দিনে 100টা গাড়ি তৈরি করতে পারতো। ও এত লোকজন, আলট্রা মেশিন, সফটওয়্যার নিয়ে এমন কাজ শুরু করে দিল, এখনো দিনে 200টা পারে। একসঙ্গে যত বেশি প্রোডাকশন হবে জিনিস, তত প্রোডাকশনের দাম কমবে, আমরা জানি। আপনি যে কোনো জায়গা থেকে বেশি একসঙ্গে লটে মাল কিনুন, আপনার কম দাম পড়বে, কারণ লটে তৈরি করতে কম লাগে। তাহলে যখনই মেড ইন ইন্ডিয়া মারুতির গাড়ি বা হুন্ডাইয়ের গাড়ি কম দামে তৈরি হয়ে যাবে, তখনই আমেরিকায় ট্যাক্স বেশি তো ঠিক আছে, ইউরোপ থেকে আফ্রিকা, এশিয়া থেকে শুরু করে বিভিন্ন অন্য জায়গা, আমরা অনেক কম দামে সেখানে সাপ্লাই দিতে শুরু করে দেবো। সেই মার্কেটগুলো আমরা গ্র্যাব করে ফেলতে পারবো। ঠিক? তাহলে আমাদের প্রথম কাজ দেখলাম আমরা হয়ে গেছে।
এবার আমি কয়েকটা তথ্য পরপর একটু দেখিয়ে দেখিয়ে বেরিয়ে যাব তাড়াতাড়ি, খুব একটা বিশ্লেষণ করব না। বিশ্লেষণ আমি অফলাইন ক্লাসে করব, এখানে অতটা ডিটেল করছি না, বেশি বড়। খালি তোমাদের একটা কথা বলবো স্টুডেন্টদের, যখনই এই ধরনের কোশ্চেনের তোমরা উত্তর করবে, কোনো একটা নির্দিষ্ট সেগমেন্টের উদাহরণ দেখাবে না যে আমাদের গাড়ি বিক্রি বেড়ে গেছে। আমাদের দেখাতে হবে অন্তত 5-6টা ইম্পর্টেন্ট সেগমেন্টের উদাহরণ। তাহলে তোমার আনসারটা একটা কংক্রিট আনসার হবে, যে ওভারঅল তুমি গোটা অ্যাসপেক্ট কভার করলে। তো আমি সেই রকম কয়েকটা তথ্য উপযুক্ত প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা বাকিরা বড়রা আছেন তারাও অবশ্যই দেখতে পারেন, ফিল করতে পারবেন। অ্যামাজন কোম্পানির খবরটাকে আমি কেন নিলাম? কারণ তোমার আনসারটা অনেক নিরপেক্ষ হবে। অ্যামাজন বিদেশি কোম্পানি, আমেরিকার কোম্পানি, ট্যারিফ আমেরিকা লাগিয়েছে। আমেরিকার কোম্পানি যখন বলছে ভারতে বেচাকেনা বেড়ে গেছে, তার মানে সেটা পুরো সত্য। ভারতীয় কোম্পানি না যে ভুলভাল বাড়িয়ে বলবে। বোঝা গেল? তো উত্তরে তোমাকে খুব চুজি হতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে তুমি উত্তরের মাল মশলা জোগাড় করবে, যাতে করে তোমার উত্তরটা দেখে পরীক্ষকের মনে হবে যে সমস্ত জায়গা থেকে পারফেক্ট উদাহরণ দেওয়া হয়েছে। অ্যামাজন কি বলছে? যে 60% গ্রোথ হয়েছে ইন্ডিয়াতে টু হুইলার সেলস, 2 চাকার গাড়ি বিক্রিতে, জিএসটি বেনিফিটে। আমি যা কিছু এখন দেখাবো সব জাস্ট একদিনের নিউজ আমি দেখাবো। এটা 9 অক্টোবরের নিউজ। আমি একদিনের নিউজ পেপার থেকে এত কিছু বের করে ফেলতে পারছি উত্তর তৈরির জন্য। অফলাইন ক্লাসে আরো বেশি তোমাদের মেটেরিয়াল সাপ্লাই করেই দেব, তাহলে তোমার উত্তর আরো স্ট্রং হওয়া উচিত। ঠিক আছে? আমি তো জাস্ট একদিনের নিউজ পেপার থেকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা তথ্য বলে রাখি, সেটা হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীতে মোট টু হুইলারের সংখ্যার বিচারে ভারতবর্ষ কিন্তু 1 নম্বরে, চীনকেও আমরা ছাপিয়ে গেছি। ঠিক আছে? নেক্সট তাহলে গাড়ি হয়ে গেল। এবার আমরা কিসে চলে আসব? এবার আমরা ফোনে চলে আসব। এটা জাস্ট 8ই অক্টোবরের আগের দিনের খবর, 8 আর 9 তারিখের খবরই আমি সব এখান থেকে নিয়ে এসেছি, যেগুলো আমাদের উত্তরের জন্য লাগবে। $10 বিলিয়ন এই মূল্যের আইফোন ইন্ডিয়া এক্সপোর্ট করে দিয়েছে। তাহলে আইফোনের মালিক আমেরিকা, কিন্তু ইন্ডিয়া এখন মেক ইন ইন্ডিয়া করছে, যার ফলে আইফোন তৈরি হচ্ছে ভারতবর্ষে। ভারতের ইঞ্জিনিয়ার, ভারতের টেকনিশিয়ান, ভারতের সায়েন্টিস্ট, ভারতের লোকজন, ইয়াং ট্যালেন্ট ওখানে কাজ করছে। ভারতকে এইভাবে 10 বছর অভিজ্ঞতা নিতে হবে। 10 বছর অভিজ্ঞতা নেওয়া হয়ে গেলে তখন ভারতবর্ষের কোম্পানিগুলো নিজস্ব কোম্পানি খুলতে পারবে। ঠিক? এবং এই যে আজকে এটা রাতারাতি হচ্ছে, আমি সবসময় যেটা বলি, এটাও পারলে একটু উত্তরের মধ্যে রেখো তোমরা, আমেরিকাকে টক্কর দেওয়া এই সিদ্ধান্ত কোনোদিন ভারতবর্ষ রাতারাতি ট্যারিফের জন্য নেয়নি। এর গেম প্ল্যান চলছে বিগত 10 বছর ধরে, জিএসটি আসারও আগে থেকে। কি গেম প্ল্যান? যদি আমি 1 মিনিটে ছোট করে বলতে চাই, ভারতবর্ষ এটা জানতো যে আমেরিকা কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে ওর শত্রুতা নেই, ওর বয়ে গেল, ও চায় আমি 1 নম্বরে থাকবো, বাকি সবাই নিচে থাকবে, সবাই আমার বন্ধু, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। কেউ 2 বা 3-এ উঠে আসতে চেষ্টা করলেই ওকে তীর ছুঁড়ে মারবো, যেন ও না আসতে পারে কাছাকাছি আসার আগেই মারবো ওকে, যেন আবার অনেকটা নিচে পড়ে যায়। ফার্স্ট আমেরিকা থাকবে, তার সঙ্গে 2-3-এর যেন হিউজ পার্থক্য থাকে। তো সব সময় 2 বা 3-এ যে থাকবে তার সঙ্গে আমেরিকার যতদিন ওরা 1 নম্বরে আছে টক্কর চলবে, এটা হচ্ছে হিসেব। ভারত বা চীন বা কারোর সঙ্গে আমেরিকার ওরকম কোনো শত্রুতা নেই। কালকে যদি পাকিস্তান 2-এ চলে আসে, আমেরিকা পাকিস্তানের সঙ্গে শত্রুতা করবে। কাল সোমালিয়া 2-এ চলে এলে আমেরিকা সোমালিয়ার সঙ্গে শত্রুতা করবে। এটা কম্পিটিশন সারা পৃথিবীর বুকে। তো ভারতবর্ষ জানতো যে ভারতবর্ষ 10 বছর আগে যে জায়গায় ছিল, সেখানে দাঁড়িয়ে ভারত যদি আমেরিকাকে বলে, দেখে নাও ফাটিয়ে দেবো তোমাদের, সব আমাদের কোম্পানি করে নেবো, আমেরিকা প্রথমেই এমনভাবে ওখানে ধাক্কা মারতো আমাদের, আমরা আরো পিছিয়ে যেতাম, কারণ আমরা অনেক দুর্বল ছিলাম। তো 10 বছর ভারত কি করে গেছে, গেম প্ল্যান অনুযায়ী ভারত জানতো যে একদিন আমেরিকা খেয়াল করবেই যে এরা অনেকটা এগিয়ে এসছে, এবার এদের মারো। বাট যতদিন না সেই খেয়ালটা করছে, আমেরিকাকে বুঝতে দিও না যে আমরা দৌড়াচ্ছি স্পিডে। আমেরিকাকে বলে যাও, আরে মাই ফ্রেন্ড, আরে উই লাভ ইউ, ইন্ডিয়া আমেরিকা ভাই ভাই, হেভি, আরে তোমরাই তো সব,
যাতে আমেরিকার সঙ্গে একটা ওভারঅল গুড রিলেশন থাকে, এবং মেক ইন ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি সব কিছু করে ইন্ডিয়াতে পুরো ইকোসিস্টেম তৈরি করে ফেলো, যাতে আমেরিকা যখন চোখটা ওদের পড়বে, মাই ফ্রেন্ড করতে করতে তো অনেকটা কাছে এগিয়ে এসছে, তখন আমেরিকা তীর মারবেই মারবে। তখন যেন তীরগুলোকে আটকানোর মতো ঢাল ইত্যাদি আমাদের কাছে রেডি থাকে। ইন্ডিয়া সাকসেসফুলি লাস্ট 10 বছর এটা করে ফেলেছে। এখনো কি আমরা আমেরিকার সমান? একদমই না। এখন আমাদের তীরগুলোকে আটকাতেই যেতে হবে, আমেরিকাকে চেস করতে হবে, কারণ এখন আমেরিকা দেখে ফেলেছে যে ইন্ডিয়া অনেকটা কাছাকাছি চলে এসছে রেসে আমাদের। ক্লিয়ার? তো ইন্ডিয়া লাস্ট 10 বছর ধরে যে কাজগুলো করেছে, রাতারাতি যে $10 বিলিয়ন আইফোন আমরা মানে করে দিলাম, সারা পৃথিবীতে এক্সপোর্ট করে দিলাম, রাতারাতি তো হয়নি। লাস্ট 10 বছর ধরে লেগেছে। কোম্পানিগুলোকে ইন্ডিয়া আনতে হয়েছে, কোম্পানি স্থাপন করতে হয়েছে, স্কিল করতে হয়েছে, আমাদের ইউথকে মেক ইন ইন্ডিয়া ব্র্যান্ড প্রচার করতে হয়েছে, তবে গিয়ে এটা হচ্ছে। এটা আমি বলে রাখি, এই যে জিনিসটা হয়েছে $10 বিলিয়ন আইফোন রপ্তানি ভারত থেকে, এটা জাস্ট 6 মাসে হয়েছে। এখনো 6 মাস আমাদের কাছে পড়ে আছে। এটা সেপ্টেম্বর পর্যন্ত হিসেব। ফিনান্সিয়াল ইয়ার ক্যালকুলেট হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর, 6 মাস। ওকে, আচ্ছা, ফোনের ব্যাপার দেখালাম। এখানে একদম টোটাল গ্রাফিক্স দেওয়া আছে, কোন বছরে আমরা কত টাকার স্মার্টফোন এক্সপোর্ট করেছি, রপ্তানি করেছি, আর আইফোন কত টাকার রপ্তানি করেছি। দেখলেই বুঝতে পারবেন যে আমাদের গ্রোথটা কিরকম। 22 সালে 1.7 বিলিয়ন, 23 সালে 4 বিলিয়ন, 24 সালে 6.5 বিলিয়ন স্মার্টফোন রপ্তানি, 25 সালে 8.5 বিলিয়ন, 26 সালে অলরেডি 13.4 বিলিয়ন হয়ে গেছে। এখনো পড়ে আছে প্রচুর টাইম। আমার ধারণা এটা 25-এ গিয়ে ঠেকবে। 8.5 থেকে 25 হিউজ জাম্প একটা। তো 10 বছর ধরে যা করা হয়েছে তার ফল এখন পাওয়া যাচ্ছে। আইফোন 22 সালে 0.4 বিলিয়ন, 23-এ এত, 24-এ এত, 25-এ এত, আর এবারে আমাদের হয়ে গেছে 10 বিলিয়ন। এটাও নয় করে আমরা 20 বিলিয়নে তো পৌঁছেই যাব। ওকে, তথ্যগুলো খাতায় কিন্তু পরিষ্কারভাবে দিতে হবে। নেক্সট আমরা কি করলাম তাহলে? গাড়ি দেখলাম, ফোন দেখলাম, এবার কি দেখব? এবার আমরা দেখব ইলেকট্রিক ভেহিকেল। আচ্ছা, গাড়ির আরেকটা তথ্য আমি দিয়ে রাখি। মারুতি 500টা নতুন সার্ভিস ওয়ার্কশপ করছে ইন্ডিয়াতে। কেন? এর সঙ্গে তুলনা করে খাতায় একটু লিখে দিতে পারলে ভালো হয়। পাকিস্তানে কালকের ভিডিওতে যেটা বলছিলাম, এমএনসি এক্সোডাস হচ্ছে, তথ্য প্রমাণ দিয়ে একটু লিখে দিও। মানে বড় বড় কোম্পানিগুলো, জিলেটের মতো কোম্পানি যারা রেজার ইত্যাদি বানায়, তারাও পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে। সেখানে মারুতি 500টা নিউ সার্ভিস ওয়ার্কশপ খুলছে ইন্ডিয়াতে। কেন? কারণ কোম্পানিগুলো বুঝতে পারছে যে এখানে বাড়ছে, গাড়ি বাড়ছে, টাকা বাড়ছে, তো কোম্পানিগুলো সেখানেই ইনভেস্ট করে। তো একটা তুলনা হয়ে গেল প্রতিবেশী দেশের সঙ্গে। আচ্ছা, নেক্সট এবার আমরা চলে যাব ইলেকট্রিক ভেহিকেলে, যে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট আমাদের কিভাবে হু করে উন্নতি করছে এবং আমরা কিভাবে ট্যাক্স কালেক্ট করে আমেরিকার যে ট্যারিফ সেটাকে ঠেকিয়ে দিচ্ছি। আমাদের ইলেকট্রিক পিভি মানে প্যাসেঞ্জার ভেহিকেল, যেগুলো বাস, ইলেকট্রিক বাস, প্যাসেঞ্জার ভেহিকেল মানে বড় বড় গাড়ি, সেইগুলো সেপ্টেম্বরে টাটা মোটরসের হিসেব বলছে মোর দ্যান ডবলের বেশি বিক্রি হয়ে গেছে। তাহলে আমাদের ইলেকট্রিক ভেহিকেল শুধু আর 4 চাকা বা স্কুটিতে আটকে নেই, প্যাসেঞ্জার ভেহিকেল ওই লেভেলে বিক্রি হচ্ছে। এবার এর জন্য পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক তো তৈরি করতে হবে, বা কিছু তৈরি হয়েছে বলে না আজকে লোকে কিনছে, না হলে তো কিনতো না। ইন্ডিয়ার প্রথম ব্যাটারি সোয়াপ স্টেশন হরিয়ানাতে ইলেকট্রিক ট্রাকের জন্য। আগেরটা বললাম ইলেকট্রিক বাস, প্যাসেঞ্জার ভেহিকেল, এবার বলছি ট্রাক, ইলেকট্রিক লরি। ব্যাটারি সোয়াপ, ওখানে যাবে, ব্যাটারি পাল্টে নেবে, আবার ব্যাটারি লাগাবে, আবার চলবে। তৈরি হয়ে গেল হরিয়ানাতে। ঠিক আছে, আচ্ছা, হরিয়ানা মানে পাঞ্জাব রিজিয়ান, সেখানে দেখবেন প্রচুর ট্রাক ড্রাইভার, প্রচুর খাদ্যশস্য, পাঞ্জাব হরিয়ানা এরিয়ায় প্রচুর বড় বড় চাষি, তাদের ট্রাকে করে মালপত্র নিয়ে যেতে হয়। তো আমরা ইলেকট্রিক ভেহিকেলের, প্যাসেঞ্জার ভেহিকেল এবং ট্রাক সেগমেন্টের যে মারাত্মক গ্রোথ সেটা দেখিয়ে দিলাম। গ্রোথ মানেই প্রোডাকশন বাড়ছে, জব বাড়ছে, ট্যাক্স বাড়ছে, ইকোনমি বাড়ছে, ইন্ডিয়ার সফট পাওয়ার বাড়ছে, ইউএসএর ট্যারিফ কোনো কাজ করতে পারছে না।
এবার এই গোটা গ্রোথ স্টোরি দেখে দেখুন ড্যাসাল্টের সিস্টেমের সিইও তিনি বলছেন ইন্ডিয়া উইল বি দ্য ফ্যাক্টরি অফ দ্য ফিউচার, ইন্ডিয়া ভবিষ্যতের ফ্যাক্টরি হতে যাচ্ছে। এবার বড় বড় মানুষরা সারা পৃথিবী থেকে এমন এমন স্টেটমেন্ট দিচ্ছেন, যার ফলে এনার স্টেটমেন্টটা শুনে কি হবে, এনার স্টেটমেন্টটা শুনে পৃথিবীর আরো বড় বড় ব্যবসায়ী সিইও তারাও ইন্ডিয়াতে আসবে, বিজনেস ওপেন করবে। এবং আমাদের দেশের যারা ইউথ এই মুহূর্তে পড়াশোনা করছে, পড়াশোনা মন দিয়ে করো, সামনের 10-15 বছর ইন্ডিয়ার, চাকরি নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, স্কিলকে ওই জায়গায় নিয়ে যাও, আর কলকাতায় পড়ে থেকে কিছু হবে না। ব্যাঙ্গালোর, নয়ডা, গুরগাঁও, দিল্লি, মুম্বাই এইসব জায়গায় চলে যাও। কোম্পানি ওখানে আসছে, কারখানা ওখানে, তামিলনাড়ু, কলকাতায় কিছু ভবিষ্যৎ প্ল্যানিং করো না। নেক্সট আমরা দেখছি যে এই টোটাল গ্রোথ স্টোরিটাকে সারা পৃথিবীর কাছে, সারা পৃথিবীর বড় বড় ইনভেস্টর, বিজনেসম্যান কোথায় আসে? মুম্বাই। মুম্বাই হচ্ছে আমাদের ইকোনমি ক্যাপিটাল। পাকিস্তানের ক্ষেত্রে করাচি, দুটো ভিডিও আগেই মনে হয় আলোচনা করছিলাম। তো মুম্বাইতে নবী মুম্বাই এয়ারপোর্ট প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিলেন। তাহলে কি হবে? বিদেশের লোকজন আরো স্মুথলি ইন্ডিয়াতে যাতায়াত করতে পারবে, বিজনেসম্যানদের যাতায়াতের সুবিধা হবে, এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা বেড়ে গেল। এবং এমন ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। রাতারাতি কি হলো নাকি যে ট্রাম্প ট্যারিফ লাগালো আর আমরা এয়ারপোর্ট তৈরি করে দিলাম? 10 বছর ধরে কাজ হচ্ছে না। যে এয়ারপোর্টটায় কোনো বিদেশের লোক নামলো, নেমে মনে হবে ভাই হাই ক্লাস কান্ট্রি। এই ফিলটা খুব জরুরি, কারণ বিদেশিদের কাছে ইন্ডিয়া যদি হাই ক্লাস কান্ট্রি এই ইমেজটা না তৈরি হয়, তাহলে মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডের ভ্যালু কিন্তু বাড়বে না। আমি দেখিয়ে দিচ্ছি সাইকোলজিক্যাল উদাহরণ দিয়ে। আমি তোমাকে একটা বডি স্প্রে গিফট করব, স্টুডেন্টদের বলছি, যখনই তুমি করে বলছি কাইন্ডলি একটু মেনে নেবেন, স্টুডেন্টদের বলছি। একটা ফ্রান্সের বডি স্প্রে আর একটা সোমালিয়ার, কোনটা নেবে? স্যার ফ্রান্সেরটা। কেন? কে বলেছে সোমালিয়ারটা খারাপ? কোন প্রমাণ আছে তোমার কাছে? তুমি ইউজ করে দেখেছো? হাতে দুটো বডি স্প্রে লাগিয়ে গন্ধ শুকে দেখেছো? না স্যার, মানে সোমালিয়া মানে ওদের আর কি ব্র্যান্ড হবে। এইটা হচ্ছে সাইকোলজি। দেশের ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে বিদেশিদের মনে, আমরা সোমালিয়ার ক্ষেত্রে বিদেশি, সেই দেশের ব্র্যান্ডের প্রতি সাইকোলজিক্যাল একটা অবস্থান তৈরি হয়ে যায়, প্রি কনসেপশন তৈরি হয়ে যায়। ঠিক। নেক্সট এয়ারপোর্ট আমরা দেখিয়ে দিলাম। নেক্সট এবার আমাদের দেখাতে হবে ডেটা। আজকের যুগ হচ্ছে ডেটার যুগ। দিনে কত ডেটা, কত ফোন, ল্যাপটপ, কম্পিউটার ইউজ করো ভাবো তো। আপনারা যারা সিনিয়ররা আছেন, চাকরি করেন, আজকের দিনে তো ভাবতেই পারেন না নিশ্চয়ই ল্যাপটপ, ডেস্কটপ ছাড়া। আমিও ভাবতে পারি না। যদি একদিন ডেটা বন্ধ হয়ে যায়, আমি পড়াশোনা করতে পারবো না, স্টুডেন্টদের পড়াতে পারবো না, আপনাদের জন্য চ্যানেলে ভিডিও দিতে পারবো না, অ্যাপে স্টুডেন্টদের জন্য ক্লাস দিতে পারবো না, তাই না? খালি অফলাইন ক্লাসটা নিতে পারবো নিচের ফ্লোরে। তো ডেটা এতটা ইম্পর্টেন্ট পৃথিবীর কাছে। আমাদের দেশে এই মুহূর্তে 1 জিবি ডেটার দাম, প্রধানমন্ত্রী মজা করে বলেছেন যে 1 কাপ চায়ের থেকে কম। এটা সারা পৃথিবীতে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ভারতবর্ষের। সারা পৃথিবীতে কিন্তু এত কম সব দেশে পাওয়া যায় না, কম টাকায় ডেটা। এবং একটা জাস্ট তথ্য আমি দিয়ে রাখছি তোমাদের, পরীক্ষায় কাজে লাগতে পারে। জাস্ট 10 বছর আগে 2014 সালে 1 জিবি ডেটার দাম ছিল 287 টাকা ভারতবর্ষে গড়ে। সেই সময় যে কোম্পানিগুলো ছিল তাদের যে প্যাকেজ ইত্যাদি, তাদের যদি গড় করা যায়, আজকে গড়ে বিএসএনএল, ভোডাফোন, এয়ারটেল, জিও সব মিলিয়ে 1 জিবি ডেটার দাম হচ্ছে 9 টাকা। এইটা হচ্ছে ইন্ডিয়ার চেঞ্জ। যার ফলে এতটা কমেছে বলে আজকে সন্ধেবেলা যেখান থেকে আমি ফুচকা খাবো, সেই দাদার কাছেও একটা ইউপিআই আছে, ফোন আছে, অনলাইন আছে, কারণ সে অ্যাফোর্ড করতে পারছে। 1 জিবি ডেটা 287 টাকায় হলে সে অ্যাফোর্ড করতে পারতো না। কাজেই ইউপিআই করে আমি ফুচকা খেয়েও আজকে টাকা দিয়ে দিতে পারছি, না হলে পারতাম না। আচ্ছা, নেক্সট আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন পাকিস্তানের রেয়ার আর্থ মিনারেলের যে কালকের ভিডিওটা ছিল ওটায়, যে ভারতবর্ষ রেয়ার আর্থ মিনারেল কিছু করতে পারবে না। ভারতবর্ষ জাস্ট 7,300 কোটি টাকা স্যাংশন করেছে রেয়ার আর্থ ম্যাগনেট প্রোডাকশনের লক্ষ্যে।
এই পয়েন্ট আমরা কেন দেব আনসারে? এতক্ষণ যে পয়েন্টগুলো আমরা দেখালাম সেগুলো হচ্ছে লাস্ট 10 বছরের কাজের ইম্প্যাক্ট, যেগুলো হয়ে গেছে। এবার ভারত কি এখানেই থেমে গেছে, আর কিছু হবে না? এবার আমাদের আনসারে এমন কিছু দেখাতে হবে যেখানে আমরা প্রমাণ করতে পারবো যে ভারতবর্ষ আবার নেক্সট 10 বছরে নেক্সট লেভেল কাজ করার জন্য এখন ইনভেস্টমেন্ট করছে। এই যে 7,300 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হলো, এটার ফল কালকে পাওয়া যাবে না, কালকে কি 2-3 বছরের মধ্যে পাওয়া যাবে না, 2035 নাগাদ দেখবেন ভারত রেয়ার আর্থ ম্যাগনেট প্রোডাকশনে বিশাল বড় জায়গায় চলে গেছে। ওকে, আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসব অ্যাপ এবং টেকনোলজির কথায়। জোহো কর্পোরেশন ভারতবর্ষের মাথা উঁচু রাখছে সারা পৃথিবীর কাছে, আমরা সবাই জানি। আমরা তো আরাত্তাই ইউজ করা সবাই শিখেই গেছি হোয়াটসঅ্যাপের বদলে। কালকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলে দিলেন যে আমি জোহো মেলে শিফট করছি। বড় বড় ইনফ্লুয়েন্সাররা, বড় বড় নেতা মন্ত্রী, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, যে হোক, প্রত্যেকে যদি এরকম বয়ান দিতে শুরু করে, এবং দিচ্ছেও, এটা আমাদের দেশের খুব ভালো ব্যাপার। জেনারেলি যখন দেশের প্রশ্ন আসে তখন সমস্ত রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় চলে আসে, এটা খুব কম দেশে পাওয়া যায়, ভারতবর্ষে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। তো আজকে অমিত শাহ অ্যানাউন্স করেছে, অশ্বিনী বৈষ্ণব আগেই অ্যানাউন্স করেছিলেন, কাল রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, সিপিআইএম এর কোনো নেতা, আসাউদ্দিন ওয়াইসি, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল সবাই যদি অ্যানাউন্স করতে থাকে, তার মানে এদের যেহেতু ফ্যান ফলোয়ার মারাত্মক, 15 মিলিয়ন লোক ফেসবুকে এনাকে ফলো করে, টুইটারে 37 মিলিয়ন লোক, হু হু করে সেই বিজনেসটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তো জোহো এগোচ্ছে সেইভাবে, এবং এই লাইনটা দিয়ে হালকা করে উনি একটু ডোনাল্ড ট্রাম্পকে ঠুকে দিয়েছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প যখনই ইন্ডিয়ার ওপর ট্যারিফ লাগানোর কিছু অ্যানাউন্স করতেন, নিচে লিখে দিতেন থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন টু দিস ম্যাটার। তো উনিও এটা নিচে এটা লিখে দিয়েছেন, মানে নিজে তো এরা লেখে না, এদের হয়ে এদের যারা অফিসার থাকে, আমলা থাকে, যারা অ্যাকচুয়ালি WBCS IAS অফিসার হয়, তারাই রাজ্য এবং দেশকে চালায়, তারাই লিখে দেয়, এদের অ্যাকাউন্ট থেকে খালি পোস্টটা হয়। তো যে লিখে দিয়েছে, হ্যাটস অফ, বুদ্ধি আছে যে কোথায় কি লিখে ঠুকতে হবে। নেক্সট আমরা দেখেই নিয়েছি যে জোহোর যে চ্যাটিং অ্যাপ আরাত্তাই, আমরা যেদিন আলোচনা করেছিলাম সেদিন 1 লাখ সাবস্ক্রাইবার ছিল, আজকে 10 মিলিয়ন মানে 1 কোটি। তো এই হচ্ছে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি। তার মানে কি প্রমাণ হলো? তার মানে এটা প্রমাণ হলো যে ইন্ডিয়াকে ট্যারিফ দিয়ে কিছুই আটকে রাখা গেল না। এবং লাস্ট পয়েন্ট আমরা যেটা দেব ডিফেন্স সেক্টর থেকে, তাহলে সমস্ত সেক্টর দেখানো আমাদের প্রশ্নে কমপ্লিট হলো। WBCS, UPSC, মিসলেনিয়াস যে পরীক্ষাতেই হোক একটা ভালো নাম্বার তুমি পেয়ে যাবে যদি তোমার উত্তরে সমস্ত অ্যাঙ্গেল কভার করা থাকে। ডিফেন্স সেক্টর দেখাতেই হবে যে এটা হচ্ছে আমাদের 2014-15 রিপোর্ট। ভারতবর্ষ এক্সপোর্ট করেছিল 1941 কোটি টাকার জিনিস, বিদেশে রপ্তানি করেছিল ডিফেন্স, ঠিক আছে, অস্ত্র শস্ত্র, মিসাইল ইত্যাদি। 2023-24 8 বছর পরের হিসেব, 14-15 থেকে 23-24 ভারতবর্ষ এক্সপোর্ট করেছে 21,000 কোটি টাকা, 2021,000। তো এইভাবে ভারতের ডিফেন্স এক্সপোর্ট বেড়ে গেছে, ঠিক? তাহলে সমস্ত সেগমেন্ট আমাদের কভার হয়ে গেল। এইবার এই সুন্দর পজিটিভ মানে অবস্থায়, সিচুয়েশনে প্রধানমন্ত্রী তিনি বাকি সারা পৃথিবীকে আহ্বান জানাচ্ছেন, মানে সারা পৃথিবীর বড় বড় বিজনেসম্যানদের, বেস্ট টাইম টু ইনভেস্ট, ইনোভেট অ্যান্ড মেক ইন ইন্ডিয়া। যে আপনারা সবাই ইন্ডিয়াতে কোম্পানি করুন, চীনে অন্য কোনো দেশে যেতে হবে না, এখানে ইনভেস্ট করুন, এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব তৈরি করুন, ইনোভেট করুন, আর মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে তৈরি করুন। তাহলে ইন্ডিয়া কি করলো? টোটাল যে ট্যারিফের নেগেটিভ ইম্প্যাক্ট ছিল সেটাকে সমস্ত সেগমেন্ট দিয়ে, যেহেতু লাস্ট 10 বছর ধরে ইন্ডিয়া বেসিক কাজ করে রেখেছিল, পজিটিভ জায়গায় কনভার্ট করে নিয়েছে। কাজেই আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমাদের আলোচনা, যে এই হচ্ছে আমাদের মেন পয়েন্টসগুলো থাকবে, সেগুলো কিন্তু আমরা করে ফেলেছি। এবার এই পয়েন্টটা আমরা খালি এখনো আলোচনা করিনি, আমি লাস্টে 1 মিনিট আলোচনা করে দিচ্ছি। তাহলে ইন্ডিয়া নিজের এক্সপোর্ট, প্রোডাকশন, জব, ট্যাক্স, ইকোনমি সেম তো রেখেইছে, আরও বাড়িয়ে নিয়েছে। তার ফলে ইন্ডিয়ার সফট পাওয়ার বেড়েছে, তার ফলে জিওপলিটিক্সে ইন্ডিয়ার অবস্থা
ভালো হয়েছে, এবং নেগেটিভ অবস্থাকে ইন্ডিয়া একটা মিশন মোডে পজিটিভিটিতে কনভার্ট করে দিয়েছে। যদি আমেরিকা এরকমটা না করতো, আমরা কি জোহর ব্যাপারে জানতাম? আমরা কি আরাত্তাইতে শিফট করতাম সবাই? তাহলে একটা নেগেটিভ ঘটনা ঘটলো, ইন্ডিয়া ওটাকে নিয়ে দুঃখ কষ্ট কান্নাকাটি না করে ওটাকে পজিটিভ সেন্টিমেন্টে এমনভাবে ঘুরিয়ে দিল, 1 বছর পর হয়তো আমেরিকার সঙ্গে আমাদের ঝামেলা মিটে যাবে। কিন্তু তখন 1 বছর পর কি হবে? হোয়াটসঅ্যাপের সমান সমান জায়গায় আরাত্তাই চলে আসবে এবং ইন্ডিয়ার অ্যাপ সারা পৃথিবীতে রাজত্ব করবে। তখন তো আর আমেরিকা বলতে পারবে না যে তোমরা হোয়াটসঅ্যাপেই চলে আসো, কারণ সারা পৃথিবী আরাত্তাই চিনে গেছে। তো তখন আমাদের আর চাইলেও আমেরিকা পিছনে ফেলতে পারবে না। ক্লিয়ার? এবং লাস্ট কি বলেছি, ইউএসএ ইনফ্লেশন হয়ে ইউএসএ নিজে উল্টে বিপদে পড়বে, বুমেরাং হয়ে যাবে ট্যারিফ ওদের জন্য। তার জন্য এক্স্যাক্ট ইনফরমেশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ইকোনমিক টাইমসের আর্টিকেল, জাস্ট আজকের আর্টিকেল, যে ট্রাম্প এবং তার সহযোগীরা সিদ্ধান্ত নিচ্ছে যে জেনেরিক ড্রাগ যেগুলো আছে সেইগুলোকে যে ট্যারিফ লাগানো হচ্ছিল সেই ট্যারিফের বাইরে রাখতে, এবং ইন্ডিয়ার ফার্মা স্টক যেগুলো শেয়ার মার্কেট সেগুলো বুস্ট হয়ে যাচ্ছে, সেগুলো বাড়তে শুরু করছে। কারণ আমি আপনাদেরকে এই চ্যানেলেই ভিডিওতে বলেছিলাম, যারা ডেলি ভিডিও খেয়াল করেন, যে ইন্ডিয়া মূলত আমেরিকাতে যে ড্রাগ বা ওষুধগুলো পাঠায় সেগুলোর বেশিরভাগ হচ্ছে জেনেরিক ড্রাগ। মনে আছে আশা করি আপনাদের। তো আমেরিকা দেখছে, ভাই আমার দেশের লোকের যদি ওষুধ কিনতে অসুবিধা হয়, আমার দেশের লোকে বিপদে পড়ে যাবে, ভারতবাসীকে আমি বিপদে ফেলতে গেছিলাম, অতএব টাকো হয়ে গেল আবার ড্রাগের ক্ষেত্রে বা ওষুধের ক্ষেত্রে। ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, ট্রাম্প সবসময় পাল্টি মারে, কারণ ট্রাম্পের এখন পাল্টি মারা ছাড়া কোনো গতি নেই, উপায় নেই। আশা করি টোটাল ক্লিয়ার হয়েছে এবং স্টুডেন্টরাও একটা বুঝতে পেরেছো যে কি কি পয়েন্ট তোমার লেখার মধ্যে ইনক্লুডেড থাকা উচিত, কি ভাষায় লেখা হবে, প্যারা কি করে ডিভিশন করা হবে ইত্যাদি বাকি ব্যাপার স্যাপারগুলো আমরা অফলাইন ক্লাসরুমেই আলোচনা করে নেব, সেগুলো চ্যানেলে আলোচনা করে কোনো দরকার নেই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। আর তার আগে একটা জাস্ট ইনফরমেশন দিয়ে দেবো, যে আপনাদের হয়তো মনে আছে প্রত্যেকের, সেটা হচ্ছে 11ই অক্টোবর মানে আগামী জাস্ট পরশু দিন থেকে আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের অনলাইন ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড, যারা এখনো জয়েন করেননি, ডিজিটাল মার্কেটিং শিখবেন অনলাইনে বাড়িতে বসে বাংলায়, এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় পিন্ড কমেন্টে দেওয়া থাকবে এই ভিডিওর নিচে, আপনারা জাস্ট ক্লিক করবেন, গ্রুপে অ্যাড হয়ে যাবেন। 18 থেকে 80 যে কেউ শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং। গ্রুপে অ্যাড হয়ে গেলেই আমি আপনাদের টোটালটা অডিওতে বলে দেবো যে জিনিসটা কি, কিভাবে এনরোল করবেন, কি কি শিখবেন, এভরিথিং। তো 11 তারিখ থেকে আর বেশি হাতে সময় নেই, শিখতে শুরু করে দিন, নিজে উপার্জন করুন, ফ্রিল্যান্সিং করুন, পার্ট টাইম ইনকাম বাড়ান, আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন, দেশ অটোমেটিক এগোবে। আর অবশ্যই পিন্ড কমেন্টে আমাদের আরাত্তাই চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, আরাত্তাই অ্যাপটা ইনস্টল করে সবাই আমাদের আরাত্তাই চ্যানেলেও জয়েন হয়ে যাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।